আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী কাশী কোবরেজের গল্প, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. আজকের গল্পে অভিনয় করেছেন রীতি এবং সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী কাশী কবিরাজের গল্প। কাশী কবিরাজ ছোট্ট ব্যাগ হাতে আমার উঠোন দিয়ে রোজ কোথায় একটা যেন যান। জিজ্ঞেস করলেই বলেন, এই একটু সনকপুরে রোগী দেখতে যাচ্ছি ভাইয়া। কিন্তু একদিন বললেন, নৈহাটি যাচ্ছি রোগী দেখতে, সেখান থেকে শ্যামনগর যাব। সব জায়গায় কলকাতায় মাসে দুবার যেতে হয়। কথাগুলো শুনে আমার হাসি পায়। কাশী কবিরাজ আমাদের গ্রামে বছরখানেক আগে পূর্ব পাকিস্তান থেকে এসে বাস করছেন। জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর, আম গাছের ডালপালায় ঢাকা। দিনের বেলাতেও সূর্যের আলো সেখানে প্রবেশ করে না। ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি। এতই যদি পসার, তাহলে এমন অবস্থা কেন? একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে জমাট বাঁধল। বৃষ্টি আসে আসে। কাশী কবিরাজকে দেখি আমার উঠোন দিয়ে হনহন করে চলেছেন ব্যাগ হাতে। ডেকে বললাম, আরে ও কবিরাজ মশাই, চললেন কোথায়? বৃষ্টি আসছে যে। কাশী কবিরাজ আমার চণ্ডী মণ্ডপে এসে উঠে বসলেন। বললেন, একটু রানাঘাটে যেতাম এই ট্রেনে। রোগী ছিল একজন মাদ্রাজি, পা ফুলে বিরাট হয়ে গেছে। সব ডাক্তারে নাকি জবাব দিয়ে দিয়েছে। তিনবার এক্স রে করতে গেছিল। আমি বলেছি ওসব এক্সরে টেক্সরে আমার কাছে লাগবে না, আমার কথাই এক্সরে। আমার হাসি পেল। মনে মনে বললাম, নিজের যদি অতই গুণ, তবে দোচালায় বাস করেন কেন জঙ্গলের মধ্যে? লম্বা লম্বা কথা বললেই কি লোকে আপনাকে বড় কবিরাজ ভাববে? মুখে বললাম, একটু চা খাবেন? তা খাওয়াও একটু। বৃষ্টি তো এসেই গেল, একটু বসেই যাই। আপনার পসার তাহলে বেশ বেড়েছে। বাড়বে কি ভায়া, এমনই তো ছিল। আমি তান্ত্রিক কবিরাজ, যা কেউ সারাতে পারে না তা আমি সারাই। বলেন কি? এই জন্যেই তো আমার পসার। শুধু ঝাড়ানো কাড়ানো। ঝাড়িয়ে রোগ সারিয়েছেন? আরে পাগল বলে কি, বড় বড় রোগ ঝাড়িয়ে সারিয়ে দিয়েছি। তাই নাকি? তোমরা সব ইংরেজি লেখাপড়া জানো কি না, তাই এ সমস্ত অবিশ্বাস করো, জানি। ভূতে বিশ্বাস করো? এই রে, ঝাড়ফুঁক থেকে এবার ভূত প্রেতে এসে পৌঁছল। কাশী কবিরাজ অনেক কিছু জানেন দেখছি। বললাম, যদি বলি মানি না? তা তো বলবেই। ইংরেজি পড়ার জন্য তোমাদের ইহকালও গেছে, পরকালও গেছে। রাগ করো না ভায়া, যা সত্যি তাই বললাম। চা এসেছে? তাহলে একটা গল্প বলি, শোনো, আমার নিজের চোখে দেখা। হঠাৎ চারদিক অন্ধকার করে তেড়ে বৃষ্টি এলো। কাশীনাথ কবিরাজ তার গল্প আরম্ভ করলেন। আমি তান্ত্রিক মতে চিকিৎসা করি বলে অনেক দূর দূর থেকে আমার ডাক আসে। বছর 10 আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্য আমার ডাক এলো। হরিহরপুর? আগেই কখনো গেছিলেন সেখানে? না। নাম শুনেছিলেন? হ্যাঁ, তা জানতুম। আমাদের ওদেশে হরিহরপুরের জমিদারের নাম খুব বিখ্যাত। তা যখন গিয়ে পৌঁছলেন তখন বেলা কত? সন্ধ্যের কিছু আগে। তারপর শোনো, আমি ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেলাম। সেকালের নাম করা জমিদার, মস্ত বড় দেউড়ি, 2-3 মহলা বাড়ি। দেউড়ির পাশে বৈঠকখানার ঘর, তার পাশে একটা বড় বারান্দা, ওদিকে ঠাকুর দালান, বাইরে রাসমঞ্চ, দোলমঞ্চ। তবে সবই প্রায় ভেঙে পড়ার আগের মুহূর্তে সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র। বড় বড় বট অশ্বত্থ গাছ গজিয়েছে বাড়ির গায়ে। মন্দিরের চূড়ায় ফাটলে বুনো শালিকের গর্ত, কাঠবেড়ালির বাস। সামনে বড় একটা অর্ধেকটা মজে যাওয়া দিঘি পানায় ভর্তি। সন্ধ্যের কিছু আগে সেই মস্ত বড় পুরনো ভাঙা বাড়িটা দেখে আমার মনে কেমন একটা যেন অপূর্ব ভাব এলো। কিরকম ভাব?
সে ঠিক তোমাকে বোঝাতে পারবো না ভায়া। ভয়ও না, আবার আনন্দও না। কেমন যেন একটা মনে হলো, এ বড় অপয়া বাড়ি, এ ভিটেতে আমার পক্ষে পা না দেওয়াই ভালো। তোমাদের অবশ্যই এমন হবে না, কিন্তু আমার এমন হয়। আগে মানে অন্য কোথাও এরকম হয়েছে? আগেও দু একবার হয়েছে এমন, কিন্তু সে কথা এখন জানার দরকার নেই। তারপর শোনো, আমি সেখানে গিয়ে রোগী দেখলাম। 10 বছর বয়সী একটি ছেলের টাইফয়েড জ্বর, খুব সংকটজনক অবস্থা। তা আমি তো গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শেকড় বাকড়ের ওষুধ বেটে খাওয়ালাম। রোগী কিছুটা সুস্থও হয়ে উঠল। অনেক রাত্রে আমি খাওয়া দাওয়া সেরে দেউড়ির পাশে বৈঠকখানার ঘরে এসে দেখলাম সেখানে আমার জন্য বিছানা প্রস্তুত করা হয়েছে। বেশ পরিপাটিভাবে সাজানো বিছানা, দামি নেটের মশারি, কাঁসার গ্লাসে জল ঢাকা দেওয়া আছে, ডিবের বাটিতে পান, সব ব্যবস্থা অতি পরিপাটিভাবে করা। বড় লোক বাড়ির বন্দোবস্ত। হ্যাঁ, হাজার হোক বনেদি ঘর তো। যতই অবস্থা খারাপ হোক, পুরনো চালচলন যাবে কোথায়? তারপর বেশ কিছুটা রাতের দিকে, বুঝলে, আমার তখনও ঘুমটা ঠিকঠাক ধরেনি। এমন সময় দেখি ঘুমটা পড়া একটা বউ হনহন করে মাঠের দিক থেকে এসে দেউড়ির মধ্যে দিয়ে জমিদার বাড়িতে ঢুকছে। আমি তো খুব আশ্চর্য হয়ে গেলাম। এত রাতে বাইরের মাঠ থেকে এসে এই বাড়িতে ঢুকলো কে? যতটুকু দেখেছি তা থেকে তো মনে হলো ভদ্র ঘরের সুন্দরী মেয়ে। মনে মনে ভাবলাম, যাকে যাক, আমি এসেছি কবিরাজি করতে, অত শত খোঁজ নিয়ে আমার কি দরকার? যে যা ভালো বোঝে করুক গে যাক। কত রাত হবে তখন? 1টার কম হবে না, বরং বেশিও হতে পারে। আচ্ছা, যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই? না ভায়া, ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত, কোনো লোকালয় নেই। তারপর কোদালে নদী। কোদালে নদীতে গরমকালে জল থাকে না, হেঁটে পার হওয়া যায়। তার ওপারে বলরামপুর গ্রাম। আপনি কি করে বুঝলেন ভদ্রবংশের মেয়ে? হাত পায়ের যেটুকু অংশ খোলা ছিল ধবধবে ফর্সা। আধো জ্যোৎস্না রাত, আমি দিব্যি টের পেয়েছি। মুখখানা অবশ্য ঘুমটায় ঢাকা ছিল। বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার সময় অন্য কোনো লোক সেখানে ছিল না? না, কেউ ছিল না। আপনাকে টের পেয়েছিল? সেটা ঠিক বলতে পারি না। কোনো দিকে না তাকিয়ে হনহন করে হেঁটে বাড়ির মধ্যে ঢুকে গেল। আমি নির্বিরোধী সাধারণ লোক, পাশে রাখা জলের গেলাস থেকে খানিকটা জল ঢকঢক করে খেয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়লাম। কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলাম। অবশ্য লোকে বাড়িতে চিকিৎসককে ঘুমানোর জন্য ডাকেও না। আমার সে অভিজ্ঞতা রয়েছে এবং যথেষ্ট দায়িত্ববোধও বর্তমান। তা সেই অবস্থায় আমার চোখে ঘুম আসবে কি করে? তারপর মিনিট খানেক পর আমি দেখলাম সেই বউটা আমার পাশের দেউড়ি দিয়ে আবার বের হয়ে যাচ্ছে। বিছানা ছেড়ে আমি তড়াক করে উঠে পড়লাম। বউটা ক্রমেই দূরের মাঠের দিকে মিলিয়ে যাচ্ছে। জ্যোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যায়। মাঠের দিকে একা? একদম একা, তাই অত রাত। কি মনে হলো আপনার? আমার আর কি মনে হবে, আমি একেবারে অবাক। এত রাত্রে একজন সুন্দরী মেয়ে এমন ভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনো দেখিনি। আমি নানা রকম 7-5 ভাবছি। এমন সময় বাড়ির ভেতর থেকে একজন ছুটে এসে বলল, কবিরাজ মশাই, শিগগির আসুন, ছোটবাবু কেমন একটা করতেছেন। আমি গিয়ে দেখি রোগীর অবস্থা সত্যিই খারাপ, কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার কথা তো নয়। যাই হোক, তখনকার মতো ব্যবস্থা করতে হলো। অনেকক্ষণ খাটুনির পরে রোগী খানিকটা সামলে উঠল। তখন আবার আমি এসে শুয়ে পড়লাম দেউড়ির ঘরে। পরের দিন রোগীর অবস্থা ক্রমশই ভালোর দিকে চলল। জমিদার বাবুর মনও বেশ ভালো। প্রথম দিন যেন বড্ড মুষড়ে পড়েছিলেন। এমনকি আমার সঙ্গে বসে দুপুরের পর খানিকক্ষণ পাশাও খেললেন সেদিন। আমাকে তাদের বড় দিঘিতে একদিন মাছ ধরতে যাওয়ার আমন্ত্রণও জানালেন।
খাওয়া দাওয়ার ব্যবস্থাও দুপুরে বেশ ভালো। মাছের মুড়ো, দই, দুধ, সন্দেশ ইত্যাদি ইত্যাদি। তা আমি তো বেশ খুশি। জমিদার বাবুর মেজাজও বেশ প্রফুল্ল। কিন্তু সেই দিন রাত্রেই একটা আশ্চর্য ঘটনা ঘটল। এমন ধরনের ব্যাপার আমি কখনো কল্পনাও করতে পারিনি। রোগীর অবস্থা ভালো থাকার জন্য সেদিন আর বেশি খাটুনি ছিল না আমার। বেলাবেলি খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগলো। কোথাকার ঘড়িতে যেন 1টা বাজলো ঢং করে। ঠিক সেই সময়ই আমি দেখলাম সেই ঘোমটা পরা বউটি দেউড়ি দিয়ে ঢুকে অন্দরের দিকে চলেছে। বলতে কি আমি খুব অবাক হয়ে গেলাম। কি আশ্চর্য সাহস মেয়েটির! এত রাতে মাঠের মধ্যে দিয়ে একা একা আসতে তার ভয়ও করে না। প্রায় মিনিট 15 কি 20 কেটে গেল। তারপর আমাকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি আমার ঘরে এসে ঢুকলো। আপনার ঘরে? হ্যাঁ, এক্কেরে আমার সামনে। ঘরে আলো ছিল? বাড়িতে রোগী থাকার দরুন আমার ঘরে সারা রাতে একটা হ্যারিকেন জ্বলে। তা ঘরে ঢুকে মেয়েটি মুখের ঘুমটা অনেকখানি তুলে আমার দিকে তাকালো। বেশ সুন্দরী মহিলা, দেখলে একটা সম্ভ্রমের আবির্ভাব হয়, এমনই চেহারা। তা আমাকে সে মেয়েটি বলল, তুমি এখানে থেকো না, চলে যাও এখান থেকে, চলে যাও তুমি। আমি বিস্মিত ও স্তম্ভিত হয়ে মেয়েটির মুখের দিকে তাকিয়ে বললাম, আপনি কে মা? আমি যেই হই, তুমি এখান থেকে যাবে কিনা বলো। দেখুন মা, আমি চিকিৎসক, রোগী দেখতে এসেছি। আমার কাজ না সারা হলে আমি কি করে যাব বলুন তো? তুমি এ রোগীকে বাঁচাতে পারবে না। কাল সকালে তুমি চলে যাও এখান থেকে। আপনি কি করে জানলেন যে রোগী বাঁচবে না? আমি ওর মা, ওর সৎ মা ওকে খুব কষ্ট দিচ্ছে। সে কষ্ট আমি দেখতে পারছি না। আমি ওকে নিয়ে যেতেই এসেছি, নিয়ে আমি যাবই। তুমি ওকে কিছুতেই রাখতে পারবে না। আমি তখনও ব্যাপারটা ঠিক যেন বুঝেই উঠতে পারিনি। আমতা আমতা করে বললাম, আপনি থাকেন কোথায়? আমি মারা যাওয়ার পরে 4 বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে। আমার সে সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে। আমি সেখানে শান্তিতে থাকতে পারি না। খোকা নিজের মনে কাঁদে, আমি শুনতে পাই। আমি ওকে নিয়ে যাবই। তুমি কেন শুধু শুধু অপমানিত হবে? ঘরের মানুষ ঘরে ফিরে যাও। আমার সমস্ত শরীর যেন হিম হয়ে গেছে। আমার সামনে যে কি ব্যাপার ঘটছে তার যেন কোনো ধারণাই আমার নেই। তবু আমি হাত জোড় করে বললাম, মা, একটা কথা। আমি জমিদার বাবু অর্থাৎ আপনার স্বামীকে সব বলবো। তিনি তার ছেলেটিকে বড় ভালোবাসেন। ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত। তার এই পক্ষের ছেলে মেয়ে হবে, তাদের নিয়েই থাকবেন তিনি। ও কথা বলবেন না মা। আপনি তার কথা চিন্তা না করলে আর কে চিন্তা করবে? সব দিকে একবার ভেবে দেখুন। তার কথা আপনাকে ভাবতেই হবে মা। আমি আজই তাকে সব খুলে বলছি। যদি তিনি তার এই পক্ষের স্ত্রীকে বলে ছেলেটির ওপর অত্যাচার নিবারণ করতে পারেন, তবে আপনি কথা দিন ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না। একবার আমি সে চেষ্টা করে দেখি মা। করো। কথাটা বলে মূর্তিটা অদৃশ্য হয়ে গেল না, কিন্তু ঘর থেকে বেরিয়ে দেউড়ি দিয়ে বের হয়ে মাঠের দিকে চলে গিয়ে নিশীথ রাত্রের শুভ্র জ্যোৎস্নার কুয়াশায় মিলিয়ে গেল। বলেন কি? হ্যাঁ ভায়া, তার কি বলছি। দিব্যি মানুষের মতো একেবারে, কোনো অস্বাভাবিকতা নেই কোথাও। কথাবার্তা বললাম, আমার কোনো ভয় হলো না। ঠিক যেন একজন ভদ্র মহিলার সঙ্গে কথা বলছি তেমনই মনে হলো। মূর্তিটা অদৃশ্য হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই বাড়ির মধ্যে থেকে আমার ডাক এলো। অথচ সমস্ত দিন ভালো ছিল। তখনকার মতো একটা ব্যবস্থা করে ভোরের দিকে আমি জমিদার বাবুকে বললাম, আগে আপনার সঙ্গে আমার একটু কথা আছে, বাইরে চলুন। তা বাইরে এসে বললেন? হ্যাঁ, গোড়া থেকে বললাম, এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণ আগে আপনার প্রথম পক্ষের স্ত্রী সেখানেই দাঁড়িয়েছিলেন। তিনি বিশ্বাস করলেন? কথাটা শুনে তিনি কেঁদে ফেললেন। আমি জানি
এই অসুখের সময় একদিন ওকে আমার ছেলের মাথার কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছি মশাই। তারপরের ইতিহাস খুবই সংক্ষিপ্ত। জমিদার মশাই বললেন, আমি জানি ওর সৎমা ওর ওপরে খুব একটা সদয় নয়, তবে এতটা আমি জানতাম না। আমি আপনাকে কথা দিচ্ছি কবরেজ মশাই, খোকা সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে ওকে লেখাপড়া শেখাবো। এ সংসারে আর আনবো না। আমার এই পক্ষের স্ত্রীকেও আমি শাসন করছি, আপনি দয়া করে তাকে এ কথা জানাবেন। তারপর রাত ভোর হয়ে গেল, রোগীর অবস্থাও ক্রমশ ভালো হয়ে উঠতে লাগলো। 11 দিন পর আমি রোগীকে সুস্থ করে বিদায় নিলাম। ওর মাকে আর দেখেননি? আসেননি আপনার কাছে? না, তাকে আর কখনো দেখা যায়নি। এতক্ষণ আপনি শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী কাশী কোবরেজের গল্প, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. জমিদারের স্ত্রীর ভূমিকায় রীতি, গল্প পাঠে কাশী কবিরাজ এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।